সবার প্রতি শুভ কামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুসহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের জাতীয় চিত্রশালার গ্যালারি 4-এ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের লোকশিল্প প্রদর্শনী 2026। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা এবং শুক্রবার বিকেল 3টা থেকে রাত 8টা। এই সময় প্রদর্শনী চলবে 30 এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। আপনি তো আয়রন লেডি, আমাদের ঝাঁসির রানী। ঝাঁসি জানি নাকি? হ্যাঁ চাচি, আপনি না থাকলে এই সংসারটা একেবারেই ভেঙে পড়তো। আমরা সবাই আপনার ভরসাতেই তো আছি। সবাই যেমন ভরসাও করে, সবাই কিন্তু আমাকেই দোষী। দেখো, পরিবারের স্বার্থপর বলে কোনো কিছু নেই। আজকে তোমার দরকার, আমরা আছি। আবার যখন আমাদের দরকার পড়বে তখন নিশ্চয়ই তুমি আমাদের পাশে থাকবে। থাকবো দুলা ভাই, অবশ্যই থাকবো। অন্তত আপার আপনার জন্য আমাকে থাকতেই হবে। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পী সালাউদ্দিন আহমেদ। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? খুব ভালো আছি। খুব ভালো লাগছে আপনাকে পেয়ে, অনেকদিন পর পেলাম। আর আপনাকে পেলে ভীষণ ভালো লাগে, কারণ অনেক গল্প হয়, সাথে কিছু গানও শুনতে পারি। সবকিছু মিলেই সময়টা কেমন যাচ্ছে গানের সাথে, বা গান নিয়ে ব্যস্ততা কি কি আছে? সত্যি কথা বলতে গেলে মানসিকভাবে খুব ভালো, কারণ দীর্ঘদিন সঙ্গীত নিয়ে আছি এবং সম্মানের সঙ্গে আছি। তবে বর্তমান প্রেক্ষিত যেটা চলছে অতি সম্প্রতিকালে, সুস্থ ধারার গান এবং প্রশিক্ষণপ্রাপ্ত গানের চর্চা একটু কমে গেছে। এবং যেটা আমাদের সমাজ বা মিডিয়ার যে দায়িত্বটা, সেটা হচ্ছে যে প্রশিক্ষণপ্রাপ্ত শিল্পী এবং প্রশিক্ষণ লব্ধ যে সঙ্গীত, সেই সঙ্গীতকে হাইলাইট করা। তো এই ব্যাপারটাই কিন্তু একটু মন খারাপ আছে। তারপরেও মনের জোর আমার অনেক, ঠিক আছে। অদম্য ইচ্ছা শক্তি নিয়ে আজ এ পর্যন্ত আসা, সেই 40 বছর ধরে এই পথ চলা, দীর্ঘ একটি পথ চলা। এবং আমার কাছে মনে হয় যে প্রতিটি বছরের অভিজ্ঞতাও যদি লিখে রাখা যায়, সেটাও একটা বিশাল বড় পুস্তক হয়ে যাবে। একদম। 40 বছরের একটা জার্নিতে অনেক কিছু থাকে, আপস অ্যান্ড ডাউনস থাকে, অনেক রকম ভাবনা চিন্তা থাকে, এবং সেগুলো একটা অভিজ্ঞতা সমৃদ্ধ মানুষ তৈরি করে, অনেক রকম জীবন বোধ দেয়। নজরুল চর্চা আপনি করেছেন এতগুলো বছর ধরে, নজরুলের অনেক চিন্তা ভাবনা চেতনা সেটা আপনাকে প্রভাবিত করেছে বিভিন্ন সময়। আজকে এতগুলো বছর পরে সে কি মনে হয়, কি অনুভব করেন আপনি যে আসলে কোথায় আসতে পেরেছি, কোথায় যেতে চেয়েছিলাম? খুব ভালো লাগলো আমার। আমরা তো কথায় কথায় বারবার বলি নজরুল মানে জাতীয় কবি, ওইটুকুই শেষ। আর কোনো জাতীয় কবি বলেই যেন আমরা অনেক শান্তি পেয়ে গেলাম, আর কিছু করার নেই। এখন জাতীয় কবি যাকে বলছি, যাকে তার দক্ষতা যোগ্যতাকে মূল্যায়ন করেই জাতীয় কবি করা হয়েছে, তো তাহলে তার দক্ষতা এবং তার যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো প্রপারলি মানুষের কাছে পৌঁছতে হবে, তাই না? তো পৌঁছতে গেলে পৌঁছাবে কারা? যারা এগুলো নিয়ে চর্চা করছে। আমি বাই দ্য ওয়ে বলে রাখি, 40 বছর আমার পেশাগত জীবন, কিন্তু তার আগে আমার প্রস্তুতি আরো 20 বছর আগে থেকে, তাই না? প্রায় 15 বছর আগে থেকে। না, আমার কর্মকাণ্ড যেটা, আমি 40 বছর একবারে পেশাগতভাবে আমি সঙ্গীতে, এবং উচ্চাঙ্গ সঙ্গীত, নজরুল সঙ্গীত বোধ। এখন মজার কথা হচ্ছে যে এই যে অসাধারণ সাংগীতিক যে পরিবেশ এবং যে প্রচলিত আমাদের সাংগীতিক অবস্থা, কালচারাল যে অবস্থাটা, সেটা কিন্তু গর্ব করার মতন। আমাদের বাংলাদেশে অনেক কিছুই গর্ব করার মতন আছে,
কিন্তু এই বিষয়টি আমি যেটা বললাম এটা নিয়ে কিন্তু তেমন কেউ বলে না। এটাও কিন্তু আমাদের সাহিত্য, সঙ্গীত, আমাদের এই যে কালচার যেটাকে বলি আমরা, সংস্কৃতি, সেটা অনেক গর্ব করার মতন একটি জিনিস। কোনো সন্দেহ নেই। কিন্তু দুঃখের কথা যে আমাদের যে তার যে স্বরূপ, সেটার যে সত্যিকারের চেহারা, ওইটা আমরা ঠিক ওই সম্মান রেখে আপামর মানুষের কাছে পৌঁছতে পারি না। কেন পারি না এত কম সময়ে ডিসকাস করা খুব মুশকিল। তবে আমার খুব কষ্টের জায়গা যে আমাদের যে উচ্চাঙ্গ সঙ্গীত এবং তাকে আশ্রয় করে নজরুল সঙ্গীত, পৃথিবীর সেরা কম্পোজার কাজী নজরুল ইসলাম, সঙ্গীত নিয়ে তার কাজ অন্য কিছু আমি বলতেই চাচ্ছি না। উনি নিজেও এই কথাটি বারবার বলেছেন যে বিনয়ের সঙ্গে বলছেন যে আমি কাব্যে কি করতে পেরেছি আমি জানি না, কিন্তু সঙ্গীতে আমি কিছু করেছি। আমি এই যে পেশাগত জীবনে 40 বছর চর্চা করার পরে আমি দেখছি যে আমি কুলকিনারা খুঁজে পাই না। সঙ্গীত শাস্ত্র যেটাকে বলি আমরা, সেই শাস্ত্রের এমন কোনো দিক নেই যে জায়গাটা নজরুল কাজ করেনি। তো এইগুলো আমাদের দুর্ভাগ্য যে এই অসাধারণ যে কাজ উনি করে গেছেন সেগুলো প্রপারলি আমরা এখনো চর্চা করেই উঠতে পারলাম না। এইটা তো আমার খুব ভালো লাগে যে এই মুহূর্তে সঙ্গীতকে যেহেতু পেশা করার মতন প্রেক্ষিত তৈরি হয়েছে, এখনকার ছেলে মেয়েদের সাহস তৈরি হয়েছে, যেটা আমাদের সময় খুব কম ছিল। আমরা কিন্তু অত্যন্ত ঝুঁকি নিয়ে এটাকে পেশা করতে, যেহেতু সঙ্গীতকে ভালোবাসি, চর্চা করি, সুতরাং ধরেই নিয়েছিলাম যে আমি এত সময় আমাকে দিতে হবে, তাহলে ওইটাই তো আমার প্যাশন এবং পেশা দুটোই হওয়ার কথা। তো সেটাই আমরা করেছিলাম। কিন্তু সাধনা। হ্যাঁ, কিন্তু এখন অনেক সহজ তুলনামূলকভাবে। এখন বিশ্ববিদ্যালয়, কলেজ, সমস্ত জায়গায় সঙ্গীত এসেছে, আমরা চেষ্টা করে এটাকে এনেছি। ফলে সঙ্গীত নিয়ে পড়াশোনা, সঙ্গীত চর্চা, সঙ্গীত পরিবেশন ক্ষেত্রটা অনেক বড় হয়েছে। সঙ্গীত চর্চা করা এবং সঙ্গীত পরিবেশন করা এই দুটোর মধ্যে পার্থক্য আছে। অবশ্যই। আপনি একটি সংগঠনে আছেন এবং সেই সংগঠনে এই পুরো বিষয়টাই আসলে শেখানো হয়, সেটা আসলে কিভাবে করছেন আপনারা কাজ? আসলে আমি বলি, আমার দীর্ঘদিন আমি প্রশিক্ষণের সঙ্গে যুক্ত। আমি প্রায় 15-16 বছর বুলবুল ললিতকলা একাডেমি, যখন বুলবুল ললিতকলা একাডেমি ছিল, এখন তো আর সেই বুলবুল একাডেমি নেই। তো আমি প্রায় 15-16 বছর শিক্ষকতা করেছি। ফলে তারপরে নজরুল ইনস্টিটিউটে আজকে সেই 90 সাল থেকে আমি নজরুল ইনস্টিটিউটের সঙ্গে কাজ করছি। ফলে শুধু গান নয়, নজরুল নয়, একেবারে সার্বিকভাবে সঙ্গীত তথা নজরুল যে সংস্কৃতিকে চর্চার জন্যে বা সেটাকে প্রোভাইড করার জন্য যা যা করার দরকার আমি করে এসেছি। এবং ছেলে মেয়েদের শুধু গান শেখালেই হয় না, প্রপারলি যেমন শেখাতে হয় আন্তরিকভাবে এবং জেনে শুনে, ঠিক একইভাবে ওই সত্যিকারের সঙ্গীত যারা শিখছে তাদের গান গাওয়ার ক্ষেত্রটিও দিতে হয়। আমাদের যেমন ইদানিং আমরা যেসব সিলেবাস করেছি তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে মঞ্চ পরিবেশনা। এখন আমি যেটি করি, আমার একটি সংগঠন আছে, তার নাম হচ্ছে তালিম। তো তালিম যে সংগঠনটা আমার, সে সংগঠনের কাজ হচ্ছে আমরা যাদের প্রশিক্ষণ দিই, তৈরি করি, তাদের ইনভাইটেড অডিয়েন্সের সামনে গান গাওয়ার সুযোগ করে দেওয়া, মঞ্চ পরিবেশনা করার সুযোগ করে দেওয়া। তো এই কাজটি করে আসছি। আর নজরুল ইনস্টিটিউট আমি যে বললাম প্রায় 90 সালের পর থেকে ওখানে, সুতরাং সেখানে আমি সিনিয়র ছেলে মেয়েদের যারা শিক্ষক এবং শিল্পী তাদের প্রশিক্ষণ দিই। এবং নজরুলকে নজরুলের মতন করে শেখা, নজরুলকে জানা, বোঝা এবং নজরুল সঙ্গীতকে পরিবেশন করা। তো ওই জায়গাটায় দীর্ঘদিন কাজ করছি। এবং দেশ কেন, সারা পৃথিবী যে দেশেই যায় না কেন, সেখানে গিয়েই দেখি আমার ছাত্রছাত্রী আছে। তো এই সময় এসে এইটা আমার অনেক বড় প্রাপ্তি, আমার খুব ভালো লাগে যে যে দেশে যায় সেখানেই দেখি আমার ছাত্রছাত্রী আছে। এবং আমাদের দেশে একটু খোঁজ নিলেই দেখা যাবে যে কোনো না কোনোভাবে আমাকে অনুসরণ করে, না হলে আমার কাছে শেখে, না হলে নজরুলকে যে তার বিশাল যে ব্যাপ্তি, সেই ব্যাপ্তিকে জানা বা সেটাকে ব্যবহার করার জন্যে আমার কাছে আসা, জীবন চর্চায় নিয়ে আসার একেবারে তারা সেই প্রয়োজনটা বোধ করে। এটা আমার একটা প্রশান্তির জায়গা। ভীষণ সুন্দর। গান গাওয়া এবং সঙ্গীত শিল্পী হওয়া দুই বিষয়। কোন একজন গান গাইছে, গান শিখছে, সেখান থেকে সঙ্গীত শিল্পী তৈরি হবার যে রাস্তাটা, সেটা আসলে কেমন, সেটা কিভাবে হতে হয়? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হয়তো অনেকে বুঝবেও না কথাটা কিরকম। গান শিখি, গান গাই, কিন্তু আদতে আমি কি শিল্পী হতে পেরেছি? শিল্প একটা অন্য জিনিস। কিন্তু এমনি গান গাই, গতানুগতিক গান গাই, কিন্তু ওইটা
স্ট্যান্ডার্ডটা বাড়তে বাড়তে একটা শিল্প মানসম্পন্ন হয়েছে কিনা, একটি শিল্প মানসম্পন্ন হলে তারপরে সেটা যদি আপামর মানুষের কাছে ওই চেহারাটা যায়, তখন কিন্তু তাদেরও হৃদয়তন্ত্রীতে ওই সঙ্গীতটা বাজবে। তো সঙ্গীতটা যখন সঙ্গীতের মতন করে তাদের কাছে যাবে, বা একজন শিল্পী প্রশিক্ষণ নিয়ে যখন ওইটাকে সঙ্গীতের জায়গায় নিয়ে যেতে পারবে, তখন সে শিল্পী। তো এর জন্য আমরা বারবার বলি যে আমরা শিল্পী কিনা এটা তো আমার যারা বোদ্ধারা তারা বলবে, আমি জানলেও তো বলবো না। ওই যে নজরুল যেমন আপনি বলেছিলেন, যেরকম নিজেকে শিল্পী হিসেবে পরিচয় দিতে একদমই চান না, আমি না। বলি না, আমি বলি যে আমি চর্চা করি, কিন্তু শিল্পী আমি হতে পেরেছি কিনা সার্বিকভাবে, ওটা আমার যারা বোদ্ধারা তারা বলবে, আগামী দিন বলবে। এই যে এতগুলো বছর ধরে নজরুল চর্চা করলে যেটা হয় যে অনেক রকম জীবনবোধ তো তৈরি হয়, অনেক উপলব্ধি আসে। সেই জীবনের উপলব্ধিগুলো কখনো আপনার ইচ্ছে করেছে কিনা গানের আঙ্গিকে লিখে রাখতে বা সেগুলোকে সুর প্রদান করতে? একটা দারুণ প্রশ্ন করেছো। একটা এই যে আলোচনাটা এসে এলো, এটা আসলে খুব জরুরি একটা ব্যাপার। আমাদের শিল্পীরা যুগ যুগ ধরে যারা আমরা দেখেছি উচ্চাঙ্গ সঙ্গীতের, বিশেষ করে পরবর্তীকালেও যারা শিল্পীদের মধ্যে কিন্তু ওই যে একটা কথা আছে না যে নিজের ঢোল নিজে পেটাতে হয়, না হলে ফেটে যাওয়ার ভয় থাকে। তো কথাটা আপাতত এতে শুনতে একটু অন্যরকম লাগলেও খুব জরুরি একটা কথা। কারণ শিল্পী যদি অটোবায়োগ্রাফি না লেখেন, তাহলে তার কত রকমের অনুভূতি, কত রকমের অভিজ্ঞতা সেটা সামনে আসবে কি করে। কিন্তু দুর্ভাগ্যের কথা যে যুগ যুগ ধরে আমরা লক্ষ্য করেছি আমাদের শিল্পীরা একেবারে প্রায় বেশিরভাগ শিল্পীরাই আত্মজীবনী লেখেননি। তো আত্মজীবনী লেখেননি, বা শিল্পীদের আমরা এত দুর্ভাগা যে আমাদের জীবন নিয়ে অত খোঁজ খবর নিয়ে অন্য কেউ যে মানে বায়োগ্রাফিক্যাল যে উপন্যাস বলে বা গল্প বলে সেটা যে কেউ লিখবে, সেটাও কিন্তু খুবই কম। তো ওর জন্যে ইদানিং আমি ফিল করি যে অটোবায়োগ্রাফি খুব গুরুত্বপূর্ণ, জরুরি। তো আমি শুরু করেছি। বাহ, চমৎকার একটি তথ্য পেলাম। কবে থেকে শুরু করেছেন আর কবে নাগাদ শেষ চলছে? করবার আমি তো এমনি পরিকল্পনা লিখি আছে? তো বিভিন্ন এমনি পত্র পত্রিকা, বিভিন্ন প্রয়োজনে আমি তো লিখি। আমার লেখা এমনি প্রবন্ধ, অনেক গুরুত্বপূর্ণ সংকলনেও আমার প্রবন্ধ বেরিয়েছে। ইদানিং একটু বেশি লিখছি। আশা করি খুব তাড়াতাড়ি এগুলো হবে। আর বায়োগ্রাফি তো আরো পরে আসবে, কারণ আমি এখন মনে করি আমার অভিজ্ঞতা সঞ্চয়ের এখনো অনেক আরো সময় অনেকটা আছে, পথ বাকি সময় আছে। তো ওর জন্য ওটা চলছে। জীবনে এতগুলো পথ পেরিয়ে এসে কি মনে হচ্ছে যে যখন শুরুর দিকে আপনি সঙ্গীত চর্চা করেছেন এবং এখন যখন নিজে শেখাটা তো আসলে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, যেটার কোনো অন্ত নেই, এখন নিজে শিখছেন আবার শেখাচ্ছেন, এই যে এই পরিবর্তনটা কিভাবে ধরা পড়ে আপনার চোখে? পরিবর্তনটা ধরা পড়ে এইভাবে যে আমি ভারতবর্ষে গান শিখেছি, দীর্ঘদিন আমি ভারতবর্ষে গান শিখে আমি এখানে এসেছি। আমার একটা কষ্ট আছে। কষ্টটা হচ্ছে যে আমি ঢাকায় এসে কিন্তু প্রথম প্রায় 10-12 বছর এরকম হবে আমি সারা দেশে ক্লাসিক্যাল গান গেয়ে বেরিয়েছি। আমি বেসিক কিন্তু আমার উচ্চাঙ্গ সঙ্গীত। তো আমি ফুল ফেজে আমি খেয়াল ঠুমরি আমি গেয়ে বেরিয়েছি। তো এই যে 12 থেকে 15 বছর আমি একচেটিয়াভাবে মানে ক্লাসিক্যাল গান গেয়ে বেড়ালাম, শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে। তো তার আগে আমার প্রায় 20 বছরের আমার শেখার অভিজ্ঞতা, সবকিছু মিলিয়ে একটা সময় আমি দেখলাম যে শুধু ক্লাসিক্যাল গান গেয়ে আমার গাওয়ার ক্ষেত্রটি বড় কম। নজরুল আমার প্রাণের ভালো লাগার জায়গা। যেহেতু উচ্চাঙ্গ সঙ্গীত চর্চা করি, সুতরাং নজরুল আমাকে আপ্লুত করে রেখেছে সারা জীবন। কিন্তু প্রাথমিকভাবে কিন্তু আমার উদ্যোগটা ছিল উচ্চাঙ্গ সঙ্গীতে। তখন আমি দেখলাম যে উচ্চাঙ্গ সঙ্গীতের আমার দেশে যে অবস্থা, বা আমার দেশের মিডিয়া উচ্চাঙ্গ সঙ্গীতকে যেভাবে ব্যবহার করে, তাতে আমার শিল্পী সত্তা বা আমাকে প্রেজেন্ট করার জায়গাটা আমাকে খুশি করতে পারছে না, সীমিত অনেক। হ্যাঁ, তখন আমি কিন্তু ওই যে আমি কাউকে ছোট করতে চাই না, আমি সবাই চেষ্টা করে, কিন্তু আমার উচ্চাঙ্গ সঙ্গীতের পরিবেশ বা উচ্চাঙ্গ সঙ্গীত গাওয়ার যে ক্ষেত্রগুলো আমাকে প্রশান্তি দিতে পারেনি। তো যে জন্য আস্তে আস্তে আমি নজরুলকে বেশি আমি হাইলাইট শুরু করলাম। হ্যাঁ, তো যখন আমি দেখলাম যে আমি ওই ক্ষেত্রটি অত মানে ওই বিস্তৃত না, এক্স্যাক্টলি। তো আমি নজরুল আমাকে ভালোবাসি, নজরুল গান আমাকে আপ্লুত করে রাখে, সুতরাং সেই গান আমি বেশি বেশি করে গাওয়া শুরু করলাম। এবং তখন এখনো আমার মিডিয়া বলি, যদিও অত মিডিয়া যে নজরুলকে হাইলাইট করে এটা আমি বলবো না, তারপরেও তুলনামূলকভাবে ভালো একটি অবস্থান। আমি নজরুল ইনস্টিটিউটে যেহেতু দীর্ঘদিন সংযুক্ত, সেখানে আমি স্বরলিপি সত্যায়ন বোর্ডের আমি মেম্বার, ওখানে প্রশিক্ষক। তো এই যে আমি নজরুলকে আরো বেশি করে চর্চা করার নিজেকে মনোনিবেশ করলাম, ওই দিকে। তো এইটাও কিন্তু আমার
একটি ট্র্যাজেডি। আমি চেয়েছিলাম যে আমি দুটো ধারা, উচ্চাঙ্গ সঙ্গীত এবং উচ্চাঙ্গ সঙ্গীতকে আশ্রয় করে নজরুলের যে কাজটা, কারণ দুটো যদি আমি পাশাপাশি না দেখাই তাহলে নজরুলকে আমি উপস্থাপন করতে পারবো না, প্রকৃত নজরুলকে। কিন্তু আমার কষ্টের জায়গা হচ্ছে যে ইদানিংকালে যে প্রশিক্ষণ হচ্ছে এবং ছেলেমেয়েরা যারা গান গাওয়ার জন্য সামনে আসছে, যতটুকুই না তারা শিখছে তার চেয়ে বেশি নিজেকে জাহির করা এবং মিডিয়ার পেছনে দৌড়ে বেড়াচ্ছে। একবারও ভাবছে না যে আদতে আমি তৈরি হয়েছি কি। আর আমার কষ্টের আরেকটা জায়গা, যে যাদের ক্ষমতাধর বা মিডিয়ার যারা কর্তৃপক্ষ, আমি বলি সবার কথা আমি বলছি না, কিন্তু অনেকেই যে যারা প্রপারলি গান শিখে বা দক্ষ শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার যোগ্যতা আছে, তাদের বেশি করে হাইলাইট না করে সঙ্গীতকে প্রচার করার জন্য যে স্ট্যান্ডার্ডটা আমি সামনে নিয়ে আসি, ওই স্ট্যান্ডার্ডটা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড নয়। না, বিষয়টা হচ্ছে আমি কি সঙ্গীতকে প্রচার করছি নাকি আমি নিজেকে প্রচার করছি? এক্স্যাক্টলি। তাহলে আমি যেভাবে এটাকে উপস্থাপন করছি, আমার দেশের ছেলে মেয়েদের স্ট্যান্ডার্ড কিন্তু তার চেয়ে অনেক বেশি। তার মানে আমি বলতে চাই এই কথা একজন শিক্ষক এবং একজন শিল্পী হিসাবে, যে প্রপার শিল্পীদের আমি বলবো যে প্রায় 80%ই মূল্যায়ন হচ্ছে না, তাদের সামনে আনা হচ্ছে না। ওই জায়গায় আমি একজন শিক্ষক এবং শিল্পী হিসাবে আমি কষ্ট অনুভব করি। জি, যখন কেউ একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী বা নজরুল সঙ্গীত শিল্পী এই বিশেষণটা জুড়ে যায় তার নামের সাথে, তখন কি মৌলিক গানের সংখ্যাটা কমে যায় কিনা? মৌলিক গানের অবশ্যই সংখ্যা কমে যায়। অনেকেই আছে যে আমি যদি একেবারে একটা প্যাটার্ন হয়ে যাই যে আমি নজরুলের গান তো কোনো এত এর ভেরিয়েশন, যে কমপ্লিট সঙ্গীত যে ধারা সেটাই কিন্তু নজরুল। আর সঙ্গীতের এমন কোনো ধারা নেই যেখানে নজরুল স্পর্শ করেননি। সুতরাং নজরুল সঙ্গীত যারা প্রপারলি গাইবে বা শিখবে তারা কমপ্লিট একজন শিল্পী। রবীন্দ্রসঙ্গীত কত রকমের গান আছে না? এখন এই যে এত রকমের গানের মধ্যে যদি আমি পার্টিকুলার ওই 10টা গান বেছে নিয়ে একই ধরনের সুর, সেটাই যদি গাইতেই থাকি, সে তো প্যাটার্ন হয়ে গেল, তার সাংগীতিক দক্ষতাও হলো না, রবীন্দ্রনাথকে সে চিনলও না। তো এই বিষয়টুকু কিন্তু আমাকে পীড়া দেয়। কারণ একজন রবীন্দ্রসঙ্গীত গাইছে, একটা ধারণা চালু আছে তাকে এইভাবে গাইতে হবে, এইভাবে আওয়াজ ফেলতে হবে, আর হাতে গোনা ওই 20টা গান বা 15টা গান, এবং অলমোস্ট কি হয়তো 10টা বা 15টা গান গাচ্ছে, তার মধ্যে 10টায় একই সুর একই রাগের উপরে। তো এটা তো সঙ্গীতের দোষ না, রবীন্দ্রসঙ্গীতের দোষ না, দোষ হচ্ছে যে চর্চা করেছে সে আরো যে কত রকমের যে বিষয়গুলো আছে সেগুলো সে চর্চা করেনি বা চর্চা করার তার সুযোগ হয়নি। তো এইটাই আমি সবসময় বলি, যে সঙ্গীতই করুক না কেন, কোন সঙ্গীতের কিন্তু শত্রু নয়। না, অবশ্যই না। প্রত্যেকটি জায়গাতে কিন্তু সুর, আবেগ, তাল বা বাণীর যে মাধুর্য, সেগুলো সব জায়গাতেই আছে। আমাকে বুঝতে হবে, শুধু অন্বেষণটা করতে হবে। তাহলেই কিন্তু আমি যে সঙ্গীতের ধারাতেই থাকে না কেন, অন্তত একঘেয়ে আমার কিছু হবে না। তো এইটাই আমি বলতে চাই। একেবারে শেষের দিকে চলে এসেছে, একটু ছোট্ট করে জানতে চাইবো যে 11ই জ্যৈষ্ঠ আমাদের বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। সেদিনে আসলে বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা আপনার? আমার বিশেষ পরিকল্পনা ওই দিনে তো থাকা খুব মুশকিল, কারণ রাষ্ট্রীয়ভাবে যেহেতু জাতীয় কবির জন্মদিন, ওটা রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়, 3 দিন ধরে হয় এটা। তো এবার মূল অনুষ্ঠানটা হবে দরিরামপুর, ত্রিশাল। আচ্ছা, তো ওইখানে হবে এবার। তো ওখানে তো গান গাইতে যাওয়ার একটা আলাদা মজা, ওখানে হাজার হাজার মানুষ এবং ওই এলাকার লোকজন যারা বা ওই এলাকার মেয়েরা যারা অন্য জায়গায় অন্য এরিয়ায় বিয়ে হয়েছে, তারাও কিন্তু ওই সময়তে বাবার বাড়িতে আসে। তো মেলার মতন এই যে মানে লাখো মানুষ সেখানে রাত দিন চলে অনুষ্ঠান। তো এইখানে গান গাইতে আমরা সাধারণত প্রতিবারই আমরা গিয়েছি, যতবার ওখানে রাষ্ট্রীয়ভাবে হয়েছে। এবার এখনো জানি না যে ওখানে যাচ্ছি কিনা, হয়তো যাব। তো যেখানেই থাকি না কেন, নজরুল জন্মদিন মানে নজরুলকে নতুন করে চেনার একটি ক্ষেত্র। নজরুলের জন্মদিন মানে আপামর মানুষের কাছে নজরুলের ভান্ডার নিয়ে পৌঁছানো। তো সেই ব্যাপারটা আমাদের প্রচন্ড আনন্দের এবং আগ্রহের। তো সেটা আছে, দেখি কি হয়। অবশ্যই এভাবেই আনন্দ নিয়ে থাকুন, এভাবেই প্রাণবন্ত থাকুন, নজরুল আমাদের জীবনকে ঘিরে থাক, আমাদের মনকে ঘিরে থাক, সেটাই প্রত্যাশা করি। ভীষণ ভালো থাকুন। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ, এনটিভিকে অনেক ধন্যবাদ যে অন্তত এই বিশেষ সময়ে আমার কিছু কথা, আমার ভাবনাগুলোকে এনটিভির যে অসংখ্য শ্রোতা দর্শকের কাছে পৌঁছানোর জন্য অনেক ধন্যবাদ।
প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।